ভিডিওটি দেখার পর আপনারা কি বুঝলেন? আপনারা বুঝলেন যে এরিয়া উত্তপ্ত আছে। এখানে প্রশ্ন হচ্ছে কোন এরিয়া? এটা হচ্ছে নদিয়া জেলার চাপড়া থানার এলাকা। আর এই সেই চাপড়া থানা যেখানে বেশ কিছুদিন ধরে বিএসএফ কিন্তু বাম্পার অভিযান চালাচ্ছে। আর কিছুদিন কেন বলবো, আমি একদিন আগে আপনাদের সামনে খবর প্রেজেন্ট করেছিলাম যেখানে বিএসএফ এর বিরুদ্ধে পুলিশ অভিযোগ করেছিল যে বিএসএফ নাকি একজন ব্যক্তিকে, যার নাম হচ্ছে রফিকুল মোল্লা, ওনাকে চায়ের দোকান থেকে নাকি তুলে বেধড়ক মারধর করেন, শিকল বেঁধে মারধর করেন এবং তার মুখ দিয়ে বলানোর চেষ্টা করেন বিএসএফ যে বল আমি বাংলাদেশি বল। এটাকে নিয়ে আমি আপনাদের সামনে খবর করেছিলাম আর বলেছিলাম যে এসআইআর এর এখনো ডোর টু ডোর ভিজিট স্টার্ট হয়নি, আর তার আগেই বিএসএফ এর পেছনে লাগা শুরু করেছে পুলিশ। কারণ এটা মানে একটা অবিশ্বাস্য ঘটনা, কিন্তু মেনে নিলাম এই ঘটনাটি ঘটেছে। কিন্তু আজ যখন আরেকটি বড় ঘটনা সামনে আসে, অর্থাৎ যে ভিডিও আপনারা দেখলেন, এখানে কি দেখলেন? এখানে দেখলেন যে পুলিশ আর বিএসএফ এর মধ্যে হাতাপাই হয়ে গেছে, পুলিশ আর বিএসএফ এর মধ্যে সংঘর্ষ হয়ে গেছে। কেন সংঘর্ষ হয়েছে? যেখানে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত সুপার মিত কুমার বলছেন যৌথ অভিযান। কেমন যৌথ অভিযান? যে কাশির সিরাপ যেটা নাকি পাচার করা হচ্ছিল, বাংলাদেশে পাঠানো হচ্ছিল অবৈধভাবে, সেটা নাকি একটা যৌথ অভিযান ছিল। যে যৌথ অভিযানের মধ্যে এটা নিয়েই নাকি ঝামেলা যে পুলিশ বাজেয়াপ্ত করবে কাশির সিরাপ নাকি বিএসএফ বাজেয়াপ্ত করবে কাশির সিরাপ, এটা নিয়ে ঝামেলা। তার মধ্যে মারদাঙ্গা হয় এবং 3 জন পুলিশ কর্মীকে এমন মারে বিএসএফ যে যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তারা 3 জনই চাপড়া হসপিটালে ভর্তি রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এটা কি যৌথ অপারেশন? কি ঘটেছিল? সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করব। ঘটনাটি হচ্ছে মঙ্গলবার দিন রাত্রি 8:30 নাগাদ। এটা হচ্ছে কৃষ্ণনগর করিমপুর রাজ সড়কের একটি গাড়ি ধরা পড়ে, যে গাড়ি থেকে কেস এখানে প্যাকেট ব্যবহার করা হচ্ছে, কিন্তু একটা পেটি যখন থাকে সিরাপের তখন সেটাকে কেস বলে উল্লেখ করা হয়। তো কেস সিরাপ উদ্ধার করা হয়, যেটা হচ্ছে কাশির সিরাপ। এটা অবৈধ কেন? কারণ এটাকে নিয়ে নেশা করা হয়, মানে একটা নেগেটিভ ভাবে ইউজ করা হয়। তো এই সিরাপ ধরা পড়ে, জানতে পারে বিএসএফ গোপন সূত্রে যখন বিএসএফ জানতে পারেন তখন তারা কিন্তু টিম নিয়ে, অর্থাৎ 32 নম্বর ব্যাটালিয়ন জওয়ানরা বিএসএফ এর, তারা টিম নিয়ে পৌঁছে যান সেই চাপড়া থানার এলাকায়, যেখানে ধরা পড়েছে ফেন্সিডিল নামক সিরাপের কেস উদ্ধার হয়েছে। আর সেখানে বিএসএফ এর পৌঁছাতেই দেখতে পায় যে পুলিশ অলরেডি নাকি অভিযান করে ফেলেছেন, যেখানে কেস সিরাপ নামানো রয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে পুলিশ ধরে তো ফেলেছেন, কিন্তু না ধরতে পেরেছেন গাড়ির চালককে, না ধরতে পেরেছেন যারা পাচার করছিল তাদেরকে। এবং এই নিয়ে বিএসএফ পুলিশের মধ্যে ভীষণ ঝামেলা শুরু হয়, সংঘর্ষ এতটা বাড়াবাড়ি হয়ে যায় যে হাতাপাই শুরু হয়ে যায়। এবং হাতাপায়ের মধ্যে পুলিশ নিজের সিনিয়রকে জানান, বিএসএফ ও নিজের সিনিয়রকে জানান, দেশ সিনিয়রদের মধ্যে আলোচনা হয়। মানুষের সামনে কেউ মুখ খুলতে চায়নি, কেউ কোনো কথা বলতে চায়নি। ভীষণ নিন্দনীয় ঘটনা, যেখানে একই দেশের মধ্যে থেকে আমরা দেখতে পাই পুলিশ আর বিএসএফ এর মধ্যে একদম মানে যাকে বলা হয় মানে তেলে বেগুনওয়ালা সম্পর্ক। এটা তো নেওয়া যায় না। তো কেউ কিন্তু মুখ খুলতে চাননি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি পুলিশের কথায় যাই, তো পুলিশ বলছেন যে বিএসএফরা কাশির সিরাপ বাজেয়াপ্ত করতে চেয়েছেন, কিন্তু আমরা নাকি করতে দিইনি, সেই কারণে ঝামেলা অশান্তিতে পরিণত হয়ে যায় এবং মারদাঙ্গা হয়। আর সেখানে আমরা যখন বিএসএফ কে জিজ্ঞেস করতে যাচ্ছি, যে বিএসএফ এর সূত্রে আমরা জানতে পারছি যে বিষয়টা হচ্ছে যে তারা গোপন সূত্রে খবর পেয়ে যখন আসেন স্পটে, তখন দেখতে পান যে পুলিশ অলরেডি গাড়ি ধরে ফেলেছেন, কিন্তু গাড়ির চালকও পলাতক, যে মাল পাচার করছে সেও পলাতক। এবং ফেন্সিডিলকে নিয়ে পুলিশ এবার নিজের গাড়িতে তুলে, চলো ভাই জয়রামজিকে এবার চাপড়া থানায় চলো, ওই অভিযানে চললো। তো বিএসএফ বলছেন যখন গাড়ির চালকও ধরা পড়েনি আর যে পাচার করছে সেও ধরা পড়েনি, তো মাল তো আমরাই বাজেয়াপ্ত করবো, অর্থাৎ ফেন্সিডিল সিরাপ বিএসএফই বাজেয়াপ্ত করবে। একটা প্রোটোকল, যেহেতু সীমান্তবর্তী এরিয়া এবং সেখান থেকে ধরা পড়েছে, তো আমরাই এটাকে বাজেয়াপ্ত করব। এইটা হচ্ছে মেন ঘটনা। এবার আপনারাই ভাবুন কে ঠিক বলছে কে ভুল বলছে। কিন্তু আমার মাইন্ডে তো এটা শোনার পর একটাই জিনিস এলো, যে তৃণমূল কংগ্রেসের প্রোগ্রামে যখন পুলিশ উর্দি পরে
ইউনিফর্ম পরে যখন বোতল বোতল জলের বোতল নিয়ে বয়ে বেড়াচ্ছেন, যেটা কি একজন পুলিশের কাজ নয়। আজকে তো অদ্ভুত বিষয় আমার নিজের সচ্চোখে দেখা, সেটা হচ্ছে আজকে আমি রাস্তায় দাঁড়িয়ে ডাবের জল খাচ্ছি, এখন তো চক্ষু লজ্জাটুকু পুলিশের নেই, পেট মোটা হয়ে গেছে টাকা খেতে খেতে, তাও চক্ষু লজ্জা নেই। আই এম সরি টু সে, কিন্তু আমাকে বলতে বাধ্য, রাস্তায় জ্যাম লেগে যাচ্ছে, রাস্তায় জ্যাম লেগে যাচ্ছে, কিন্তু পুলিশ একটি রসিদ দিয়ে টাকা তুলছেন, কোনো লজ্জা নেই। কে ভিডিও করলো, কে দেখলো, কে তাকালো, আই ডোন্ট কেয়ার, টাকা তুলে যাচ্ছে না। রসিদটা মনে হয় সম্ভবত মানে নেক্সট যেন পুলিশ কোনো থানায় না ধরে সেই কারণে, বাট আমি আগের টাকা নিয়ে নিয়েছি, মেবি এরকম। কারণ এরকম কোনো টোল ট্যাক্সের গেট বসানো বা এমন কিচ্ছুটি ছিল না যে লরিকে টাকা দিতে হতো, বা রাস্তার যে বিরাট একদম চকচক করছে ভারী লরি চলে যাচ্ছে বিরাট, এমন কিচ্ছু ব্যাপার ছিল না। কিন্তু পুলিশ সেইটুকু লজ্জা নেই, তারা একদম জাম হচ্ছে হোক বেটা কিন্তু টাকাটা দিয়ে যায়, এরকম একটা অ্যাটিটিউড নিয়ে তারা টাকা তুলতে ব্যস্ত ছিল। আর তার মধ্যে যখন এই প্রশ্ন, এই ঘটনা সামনে আসছে, তখন আমাদের মাইন্ডে অটোমেটিক্যালি আসে যে পুলিশ বাবা আপনারা যখন আগেই চলে এলেন, না আপনারা চালককে ধরতে পারলেন, না পাচার গাড়িকে ধরতে পারলেন, ধরলেন কি ফেন্সিডিল, সেটাকেও নিজের সঙ্গে নিয়ে থানায় যাচ্ছিলেন। তো প্রশ্ন তো ওঠে যে কেমন যৌথ অভিযান, যে অভিযানে পুলিশ আগে পৌঁছে যায়, বিএসএফ পরে আসে, দিয়ে বিএসএফ বলে আমরাই মাল বাজেয়াপ্ত করব, সেটাও আপনারা করতে দেবেন না, তার জন্য মারদাঙ্গাও শুরু করে দেন। মানে এই কেমন অভিযান, যৌথ অভিযান, সেটা পুলিশই জানে আর বিএসএফই জানে। আরো বড় খবর আমি আপনাদেরকে দিই, শুধুমাত্র এখানেই থেমে গেলে হবে না, পুলিশকে নিয়ে যেহেতু বলছি, এনাদের তো বিরাট ডিউটি, ধরুন আমাদের রাজ্যে এনাদের বিরাট কাজ, এত দায়িত্ব, রাত রাত ভর জেগে পেট্রোলিং করেন। কিছু কিছু পুলিশ তো আবার মাঝ রাতে আজকাল আবার ফেসবুকে লাইভে এসে বলেন যে দেখুন আপনারা ঘুমাচ্ছেন, আমি তো ডিউটি করছি, মনে হচ্ছে ফ্রিতে আপনারা ডিউটি করছেন, এমন একটা ব্যাপার। মানে আজকে আমাদের রাজ্যে দাঁড়িয়ে পুলিশের ইমেজটা এমন তৈরি করে দিয়েছেন রাজ্য সরকার যে আজ আমরা ওপেন বলতে পারি যে পুলিশ কি করছে কি না করছে। তো এইবার আমি বলি, ভুয়ো পরিচয়পত্র ধরা পড়লো, এসআইআর এর সময় ধরা পড়লো, কোথায় ধরা পড়লো? তো পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর ঘটনা, যেখানে একটি জলা জমি থেকে 3 বস্তা আধার কার্ড ধরা পড়লো। 3 বস্তা আধার কার্ড একদম বস্তা ভর্তি তারা জলা জমিতে ফেলে গেছে। স্থানীয়রা বলছেন যে রাতের অন্ধকারে কেউ এসে গাড়িতে করে ফেলে গেছেন। এইবার আপনারা পুলিশের ভূমিকাতে চলে আসেন। এবার সীমান্তবর্তী এরিয়াতে তো বিএসএফ কে না হয় ব্লেম করলাম, তো এবার রাস্তা দিয়ে যখন গাড়ি যায়, এমনিতে তো পুলিশ বিরাট চেকিং করেন, রাত রাত ভর জেগে আপনারা পেট্রোলিং করেন, আপনারা গাড়ি দাঁড় করান, আপনারা ডিক্কি খোলান, ডিক্কি খুলিয়ে ছবি তোলেন, এই যে আপনাদের এত কর্মসূচি হয়, এই যে আপনাদের এত কাজ, তার মধ্যে এই 3 বস্তা আধার কার্ড কি পকেটে ভরে নিয়ে চলে গেছে? তাদেরকে আপনারা দেখতে পাননি না, তাদেরকে আপনারা ধরতেও পারেননি। ভাবুন 3 বস্তা আধার কার্ড জলা জমিতে কেউ রাতের অন্ধকারে ফেলে চলে গেল, পুলিশ কিন্তু দেখতে পেল না, পুলিশ কিন্তু বুঝতে পারলো না। আর প্রাইমারি কোয়েশ্চেন আমি এটা করব যে সীমান্ত টোপকে আমি মেনে নিলাম বিএসএফ দেখতে পাইনি, কারণ আমাদের সত্যি সমস্ত এরিয়াতে ফেন্সিং না, বা হয়তো বিএসএফ ইন্টেনশনালি দেখতে পাইনি, আমি এটাও মানে মেনে নিলাম, তৃণমূল কংগ্রেসের মতে মেনে নিলাম। তো পার করে এসে টাকা দিয়ে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার, অ্যাডমিনিস্ট্রেশন কার তৃণমূল কংগ্রেসের, সেখানে আধার কার্ডও হয়ে যাচ্ছে, ভোটার কার্ডও হয়ে যাচ্ছে, কোথাও কাগজ পুড়ছে, কোথাও ড্রেন থেকে উদ্ধার হচ্ছে ভুয়ো ভোটার কার্ড, কোথাও জলাজমি থেকে 3 বস্তা আধার কার্ড উদ্ধার হচ্ছে। এবার সেটা রাজ্যে ঢোকার পর হলো কি করে? সেই ফলস ভোটার কার্ড কোথায় ছাপানো হচ্ছে, কে করছে, কে দিচ্ছে, কে টাকা তুলছে, পুলিশ জানে না, পুলিশ জানে না। পুলিশ কিন্তু এই ফেন্সিডিলটা উদ্ধার করার জন্য হঠাৎ করে সীমান্তবর্তী এরিয়াতে বিএসএফ এর আগে পৌঁছে যায়, চালকও পালিয়ে যায়, সবই পালিয়ে যায়, পুলিশ কিন্তু ফেন্সিডিল নিয়ে থানায় যাওয়ার ব্যবস্থা করছিলেন। তো বর্তমান পরিস্থিতি এই, যেখানে আমি বলবো পুলিশও তো সরকারি কর্মী, পুলিশ সরকারি কর্মী, আরেকজন সরকারি কর্মীর কাছ থেকে শিখুন যে কাজ কিভাবে করতে হয়। হ্যাঁ, আমি বিএলওর কথাই বলছি, একজন বিএলও যিনি সরকারি কর্মী এবং তিনি জানেন যে কাজ কাকে বলে, একজন পুলিশের শেখা উচিত ওনার কাছ থেকে। অর্থাৎ আজকে আমরা নিজের চোখে দেখলাম যে মুখ্যমন্ত্রী চিৎকার করে করে বলছিলেন এসআইআর হতে দেব না, এবং বলছিলেন কি বলছিলেন যে এসআইআর কেউ নিও না, ফর্ম এনামুরেশন ফর্ম নেওয়াই যাবে না, এনামুরেশন ফর্ম কেউই নিও না, নিলেই নাকি ফেঁসে যাবে, এমন পাচার মমতা ব্যানার্জি করছিলেন। আজ সেই মমতা ব্যানার্জি নিজের হাতে এনামুরেশন ফর্ম নিচ্ছেন এবং বিএলও কে জানাচ্ছেন যে ঠিক আছে, পূরণ হয়ে গেলে আমার অফিস থেকে আপনাকে কল যাবে, আপনি নিয়ে নিন। কি হয়েছে ব্যাপারটা, যে বিএলও যার নাম হচ্ছে অমিত কুমার রয়, উনি যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ওনার কালীঘাটের বাড়িতে, যেখানে ভবানীপুর বিধানসভার ভোটার হচ্ছেন মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী পরে, ভোটার আগে হয়েছেন উনি, তো ওনাকে যাচ্ছিলেন এনামুরেশন ফর্ম দিতে। তো সেখানে পুলিশ আটকান, পুলিশ আবারও আটকান, পুলিশই আটকান, পুলিশ বলছেন যে ভাই যাওয়া যাবে না, মুখ্যমন্ত্রী বলে কথা, আমি ঢুকে যাবো, মানে বললেই হলো, এনামুরেশন ফর্ম তো কি হয়েছে, উনি তো মুখ্যমন্ত্রী। তো
এই বিএলও অমিত কুমার রয় বললেন যে দেখুন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী 2002 সালে যে সমস্ত ভোটারের নাম রয়েছে লাস্ট এসআইআর এ, আমাকে সেই ভোটারের হাতেই তার এনামুরেশন ফর্ম দিতে হবে। সুতরাং আমি নিজের স্বচ্ছকে দেখবো উনি মুখ্যমন্ত্রী পরে, আগে উনি ভোটার, আর আমি আমার ডিউটি করছি, এটা নির্বাচন কমিশনের অর্ডার, আমাকে ওনার হাতেই দিতে হবে কাগজ। তারপর তো বিভিন্ন রকম ভাবে বাক্য বিনিময় হয়, এই হবে না, সেই হবে না, হ্যান হবে না, ত্যান হবে না। তারপর শেষ পর্যন্ত মমতা ব্যানার্জি বলেন যে ঠিক আছে পাঠান। দিদি প্রথমে দেখা করতে চাননি, ভেবেছিলেন যে এমনি পুলিশের হাতে দিয়ে চলে যাবেন। তো সেই বিএলও যিনি নিজে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে দিলেন এনামুরেশন ফর্ম, তার পাশাপাশি তিনি বলেও এলেন যে হয়ে গেলে জানিয়ে দিতে। দিদি বলেন অফিস থেকে ফোন যাবে, মানে সেটা দিদি আর বাড়িতে থোড়ি একবার চলে এসছে মানে বারবার আসবে নাকি, এবার অফিস থেকে ফোন যাবে, সেখান থেকে কালেক্ট করে নিও। তো এই বিএলওর এই যে কাজ, চাইলে তো দিয়ে যেতেই পারতেন, কি দরকার এত বাক্য বিনিময়, কি দরকার এত সময় নষ্ট। ঠিক আছে মুখ্যমন্ত্রী না বলে কথা, মুখ্যমন্ত্রী বলে কথা, তো তিনি কিন্তু ওনার রেপুটেশন ওনার শির দ্বারা সোজা রেখে নিজের কাজটি করলেন। আর পুলিশ কি করছে, সীমান্তবর্তী এরিয়াতে চালক পালিয়ে যাচ্ছে, পাচারকারী পালিয়ে যাচ্ছে, ফেন্সিডিল উদ্ধার করছে পুলিশ, মানে ভাবা যায়। আর বিএসএর সঙ্গে ওই মারদাঙ্গা, মানে মারধর, মানে ভাই বিএসএফ ইয়ার কি হচ্ছে। এই পরিস্থিতি আমাদের রাজ্যে, যেখানে দাঁড়িয়ে নবান্নের একটা অ্যাচিভমেন্টও আপনাদেরকে ছোট্ট করে জানিয়ে দিই, না বললেই নয়, ধরুন আমার খুব কষ্ট হবে যদি আমি আপনাদেরকে না বলতে পারি। নবান্ন থেকে জানা যাচ্ছে যে 50 মাসে 72,000 কোটি লক্ষ্মীর ভান্ডার দিল নবান্ন। চমকে দেওয়ার মতো তথ্য, বুক চড়া হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জির। 50 মাসে 72,000 কোটি লক্ষ্মীর ভান্ডারে দিয়ে দিয়েছেন, মানে এই যে কি অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্ট আপনাদেরকে বলা যাবে না। আর সেখানে আপনারা বলবেন যে আপনি দিদি তুলনা করছেন, কেন করবো না, মমতা ব্যানার্জি তো প্রধানমন্ত্রী হওয়ার জন্য লাফাচ্ছিলেন, তিনি তো বলছিলেন যে আমি তো প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখি। তো একজন প্রধানমন্ত্রী কি করছেন, প্রধানমন্ত্রী দেখুন না কাজ নেই খেয়ে দে, এমার্জিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনোভেশন কনক্লেভ 2025 উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী, কি না তো সেখানে 1 লক্ষ কোটি টাকা ফান্ড দিয়েছেন। কিসের জন্য, যে গবেষণা এবং উন্নয়নের জন্য তিনি দিচ্ছেন, যাতে এই যে প্রাইভেট সেক্টর গুলি আছে তারা যেন গবেষণা উন্নয়নের জন্য এটা কিছু কাজ করতে পারে। এবং তার মধ্যে একটা রিপোর্ট আসে যে ইসরো ISRO লঞ্চ করেছেন, একদম সাকসেসফুলি একটি স্যাটেলাইট লঞ্চ করেছেন, সেটাকে নিয়েও বাহবা দিয়েছেন প্রধানমন্ত্রী। এরকম হয় না আমাদের রাজ্যে। আমাদের রাজ্যে তো দুপুর 2টোর সময় মমতা ব্যানার্জি মিছিল বার করেন, কাজ তো করি না আমরা তো মিছিলে হাঁটি। এগুলো কি, এইগুলো করলে তো ভোট পাবে না, এইগুলো করে যাচ্ছে। ভাবুন আমাদের দিদি প্রস্তাব আনছেন এসআইআর কে নিয়ে বিধানসভাতে এই করার জন্যই এসআইআর কে নিয়ে প্রস্তাব আনতে চলেছেন। আগে থেকে জানিয়ে দিই কিচ্ছু হবে না, সিএ কে নিয়েও প্রস্তাব আনছিলেন, এসআইআর কে নিয়েও আনুন। এগুলো টাইম পাস হচ্ছে, কাজের কাজ আর কিছু হচ্ছে না আমাদের রাজ্যে, টাইম পাস করাই আমরা দেখি। চলুন দর্শক আমরা দেখাই কাজ, আমরা দেখেই যাই, আপনাদের সামনে আমি একজন ছোট্ট ইউটিউবার বিষয়গুলোকে তুলেই যাই। বাকি আপনারা পুরো বিষয়টা নিয়ে আপনাদের যা মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। কমেন্ট ছোট হয়ে যায়, মন্তব্য করার জন্য কমেন্ট বক্সে ছোট হয়ে যায়, কিন্তু তাও বললাম যে কমেন্টের মাধ্যমে জানাবেন। বাকি আমি এখানে এন্ড করে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।